নমস্কার বন্ধুরা, আজকের গল্প সৈয়দ মুজতবা আলীর লেখা বেঁচে থাকো সর্দি কাশি। ভয়ঙ্কর সর্দি হয়েছে, নাক দিয়ে জল বেরুচ্ছে। তা সামলানো রুমালের কর্ম নয়। ডবল সাইজ বিছানার চাদর নিয়ে আগুনের ঝাঁঝে বসেছি। হাঁচছি আর নাক ঝাড়ছি, নাক ঝাড়ছি আর হাঁচছি। বিছানার চাদরের অর্ধেকখানা হয়ে এসেছে। এখন বেছে বেছে শুকনো জায়গা বের করতে হচ্ছে। শীতের দেশ, দরজা জানালা বন্ধ, কিচ্ছু খোলার উপায় নেই। জানালা খুললে মনে হয় গৌরীশঙ্করের চূড়োটি যেন হিমালয়ে ত্যাগ করে আমার ঘরে নাক গলাবার তালে আছেন। জানি একই রুমালে বারবার নাক ঝাড়লে সর্দি বেড়েই চলে, কিন্তু উপায় কি? দেশে হলে রকে বসে বাইরে গলা বাড়িয়ে দিয়ে সশব্দে নাক ঝাড়তুম। এ নোংরামির হাত থেকে রক্ষা তো পেতুমই, নাকটাও কাপড়ের ঘষায় ছড়ে যেত না। হঠাৎ আমার মনে পড়ল, পরশু এক ডাক্তারের সঙ্গে অপেরাতে আলাপ হয়েছে। ডাকসাইটে ডাক্তার। মিউনিক শহরে নাম করতে পারাটা চারটিখানি কথা নয়। যদিও জানি ডাক্তার করবে কচু, কারণ জার্মান ভাষাতেই প্রবাদ আছে, ওষুধ খেলে সর্দি সারে 7 দিনে, না খেলে 1 সপ্তাহে। তবু গেলাম তাঁর বাড়ি। আমার চেহারা দেখেই তিনি বুঝতে পারলেন ব্যাপারটা কি। আমি শুধালাম, সর্দির ওষুধ আছে? আপনার প্রথম এবং খুব সম্ভব শেষ ভারতীয় রোগীর একটা ব্যবস্থা করে দিন। আমার এক নাক দিয়ে বেরুচ্ছে রাইন, অন্য নাক দিয়ে ওডার। ডাক্তার যদিও জার্মান, তবু হাত দুখানি আকাশের দিকে তুলে ধরলেন ফরাসিস কায়দায়। বললেন, অবাক করলেন স্যার, সর্দির ওষুধ নেই? কত চান? সর্দির ওষুধ হয় হাজারো রকমের। বলে আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে খুললেন লালকেল্লার সদর দরজা পরিমাণ এক আলমারি। চৌকো, গোল, কোমর মোটা, পেট ভারী, 52 রকমের বোতল শিশিতে ভর্তি। নানা রঙের লেবেল, আর সেগুলোর উপর লেখা রয়েছে বিকট বিকট সব লাতিন নাম। এবারে খানদানি ভিয়েনিজ কায়দায় কোমরে দুভাঁজ হয়ে বাও করে বাঁ হাতটা পেটের উপর রেখে ডান হাত দিয়ে তলোয়ার চালানোর কায়দায় দেরাজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি দেখিয়ে বললেন, বেছে নিন মহারাজ, সব সর্দির দাওয়াই। আমি সন্দিগ্ধ নয়নে তাঁর দিকে তাকালুম। ডাক্তার মুখ বেদান করে পরিতোষের ঈষৎ হাস্য দিয়ে গালের দুটি টোল খোলতাই করে দিয়েছেন। হাটা লেগে গিয়েছে 2 কানের ডগায়। একটা ওষুধের কটমটে লাতিন নাম অতি কষ্টে উচ্চারণ করে বললুম, এর মানে তো জানি নে। সদয় হাসি হেসে বললেন, আমিও জানি নে, তবে এটুকু জানি ঠাকুমা মার্কা কচু ঘেঁচু মেশানো দেশি দাওয়াই মাত্রেরই লম্বা লম্বা লাতিন নাম হয়। আমি শুধালাম, খেলে সর্দি সারে? বললেন, গেলায় একটু আরাম বোধ হয়, নাকের সুরসুরিটা হয়তো একটু আধটু কমে, আমি কখনো পরখ করে দেখিনি। সব পেটেন্ট ওষুধ, নমুনা হিসেবে বিনা পয়সায় পাওয়া, তবে সর্দি সারে না এ কথা জানি না। আমি শুধালাম, তবে যে বললেন সর্দির ওষুধ আছে? বললেন, এখনো বলছি আছে, কিন্তু সর্দি সারে সে কথা বলিনি। বুঝলুম জার্মানি কান্ট হেগেলের দেশ। বললুম, ও। ফিসফিস করে ডাক্তার বললেন, আর একটা তত্ত্ব কথা এই বেলা শিখে নিন, যে ব্যামোর দেখবেন 57 রকমের ওষুধ,
বুঝে নেবেন সে ব্যায়ামও ওষুধে সারে না। ততক্ষণে আবার আমি হাঁচ্ছো আরম্ভ করে দিয়েছি। নাক চোখ দিয়ে এবার রাইন ওডার না, একেবারে পদ্মা মেঘনা। ডাক্তার ডজন 2 কাগজের রুমাল আর ওয়েস্ট পেপার বাস্কেট আমার দিকে এগিয়ে দিলেন। ধাক্কাটা সামলে উঠে প্রাণ ভরে জার্মান সর্দিকে অভিসম্পাত দিলুম। দেখি ডাক্তার আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছেন। আমার মুখে হয়তো একটু বিরক্তি ফুটে উঠেছিল। বললেন, সর্দি কাশির গুণও আছে। আমি বললুম, কচু হাতি ঘণ্টা। বললেন, তর্জমা করে বলুন। আমি বললুম, কচুর লাতিন নাম জানি নে, হাতি হলো এলিফ্যান্ট, আর ঘণ্টা মানে গ্লকে। মানে? আর বুঝে দরকার নেই, এগুলো কটু বাক্য। আকাশ পানে হানি যুগল ভ্রু বললেন, অদ্ভুত ভাষা। হাতি আর ঘণ্টা গালাগালি হয় কি করে? একটা গল্প শুনবেন, সঙ্গে গরম ব্রান্ডি। আমি বললুম, প্রথমটাই চলুক, মিক্সড করা ভালো নয়। ডাক্তার বললেন, আমি ডাক্তারি শিখেছি বার্লিনে। বছর 3 প্র্যাকটিস করার পর একদিন গিয়েছি স্টেশনে বন্ধুকে বিদায় দিতে। ফেরার সময় স্টেশন রেস্তোরাঁয় ঢুকেছি একটা ব্রান্ডি খাবো বলে। ঢুকেই থমকে দাঁড়ালুম। দেখি এক কোণে এক অপরূপ সুন্দরী, অত্যন্ত সাদাসিধে বেশভূষা, গরিব বললেও চলে। আর তাই বোধহয় সৌন্দর্যটা পেয়েছে তার চরম খোলতাই। নর্থ সি দেখেছেন? তবে বুঝতেন। হব সন্ধ্যায় তার জল কীরকম নীল হয়, তারই মতো সুন্দরী চোখ। দক্ষিণ ইতালিতে কখনো গিয়েছেন? না? তবে বুঝতেন সেখানে সোনালি রোদে প্রজাপতির কী রাগিনী। তারই মতো ব্লন্ড চুল। দানিউব নদী দেখেছেন? না? তাহলে আমার সব বর্ণনাই বৃথা। আমি বললুম, বলে যান, রসগ্রহণে আমার কণামাত্র অসুবিধে হচ্ছে না। না থাক, ওরকম বেয়ারিং পোস্টের বর্ণনা দিতে আমার মন মানে না। আমরা ডাক্তারবদ্যি মানুষ, ভাষা বাবদে মুখ্যু সূক্ষ্ম। অনেক মেহনত করে যে একটি মাত্র বর্ণনা কবজায় এনেছি, সেইটেও যদি না বোঝেন তবে আমার শোকটা কোথায় রাখি বলুন তো। কাতর হয়ে বললুম, নিরাশ করবেন না। তবে চলুক ত্রিলেগেটেড রেস। দানিউব নদীর শান্ত প্রশান্ত ভাবখানা তাঁর মুখের উপর। অথচ জানেন, দানিউব অগভীর নদী নয়। আর দানিউবের উৎপত্তিস্থল দেখেছেন? না? তাহলে বুঝতেন সেখানে তন্নি দানিউব যেরকম লাজুক মেয়ের মতো এঁকে বেঁকে আপন শরীর ঢাকতে ব্যস্ত, এ মেয়ের মুখে তেমনি ছড়ানো রয়েছে লজ্জার কেমন যেন একটা আঁকুবাঁকু ভাব। এই লজ্জা ভাবটার উপরই আমি বিশেষ করে জোর দিতে চাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, লজ্জা শরম বলতে আমরা যা কিছু বুঝি সেসব মধ্যযুগের পুরনো গল্প থেকে। বেয়াত্রিচে দান্তেকে দেখে লাজুক হাসি হেসেছিলেন। আমরা তাই নিয়ে কল্পনার জাল বুনি। আজকের দিনে এসব তো আর বার্লিন শহরে খুঁজে পাওয়া যায় না। মধ্যযুগের নাইটদের শিভালরি গেছে, আর যাবার সময় সঙ্গে নিয়ে গিয়েছে মেয়েদের মুখ থেকে সব লজ্জা, সব ব্রীড়া। কিন্তু আপনাদের দেশে নিশ্চয়ই এখনও এই মধুর জিনিসটি দেখতে পাওয়া যায়। আর তার চেয়েও নিশ্চয়ই আপনাদের দেশের লোক এখনও অগ্রপশ্চাৎ বিবেচনা না করে প্রথম দর্শনেই প্রেমে পড়ে। তাই আপনি বিশ্বাস করবেন, কিন্তু আমি নিজে এখনও ঠিক করতে পারিনি।
কি করে যে আমার তখন মনে হলো এ মেয়েকে না পেলে আমার চলবে না। হাসলেন না যে? তার থেকেই বুঝলুম আপনি ওয়াকিবহাল, আপনি আমাকে বিশ্বাস করতে পেরেছেন। কিন্তু জার্মানরা আমার এ অবস্থার কথা শুনে হাসে, আর হাসবেই বা না কেন? চেনা নেই, শোনা নেই, বিদ্যা বুদ্ধিতে মেয়েটা হয়তো অফিস বয়ের চেয়েও আকাট, হয়তো মাতালদের আড্ডায় বিয়ার বিক্রি করে পয়সা কামায়, কিংবা এও তো হতে পারে যে তার বিয়ে হয়ে গিয়েছে। এসব কোনো কিছুর তত্ত্ব তালাশ না করে এক ঝটকায় মনস্থির করে ফেলা, এ মেয়ে না হলে আমার চলবে না। আমি কি খামখেয়ালির চেঙ্গিস খান, না হাজারো প্রেমের ডন জুয়ান? ভাবছি আর মাথায় চুল ছিঁড়ছি, কোন অজুহাতে, কোন অছিলায় এর সঙ্গে আলাপ করা যায়। কিছুতেই কোনো হদিস পাচ্ছি নে। আমাদের মাঝখানে তিনখানা মাত্র ছোট্ট টেবিলের যে উত্তাল সমুদ্র, সেটা পেরিয়ে ওর কাছে পৌঁছই কী প্রকারে? প্রবাদ আছে, প্রেমে পড়লে বোকা নাকি বুদ্ধিমান হয়ে যায়। প্রিয়াকে পাওয়ার জন্য তখন তার ফন্দি ফিকির আর আবিষ্কার কৌশল দেখে 5 জনের তাক লেগে যায়। আর বুদ্ধিমান নাকি প্রেমে পড়লে হয়ে যায় একদম গবেট। এমন সব কাণ্ড তখন করে বসে যে 10 জনে তাজ্জব না মেনে যায় না, এ লোকটা এসব পাগলামি করছে কি করে। এ জীবনে সেই সেদিন আমি প্রথম আবিষ্কার করলুম যে আমি বুদ্ধিমান, কারণ পূর্ণ 1 ঘন্টা ধরে ভেবেও আমি সামান্যতম কৌশল আবিষ্কার করতে পারলুম না। আলাপ করি কোন কায়দায়? কিন্তু এহেন হৃদয়াভিরাম তত্ত্ব আবিষ্কার করেও মন কিছুমাত্র উল্লসিত হলো না। তখন বরঞ্চ বোকা বনতে পারলেই হয়তো কোনো একটা কৌশল বেরিয়ে যেত। ফ্রোলাইন ধরে উঠে দাঁড়ালেন। কি আর করি, পিছু নিলুম। তিনি গিয়ে উঠলেন মিউনিখের গাড়িতে। আমিও ছুটে গিয়ে টিকিট কাটলুম মিউনিখের। কিন্তু এসে দেখি যে কামরার 8টা সিটই ভর্তি হয়ে গিয়েছে। আরও প্রমাণ হয়ে গেল আমি বুদ্ধিমান, কারণ কথা সবাই জানে, বুদ্ধিমানকে ভগবান সাহায্য করলে এ পৃথিবীতে বোকাদের আর বাঁচতে হতো না। আমি ভগবানের কাছ থেকে কোনো সাহায্য পেলুম না। আমি বললুম, ভগবানকে দোষ দিচ্ছেন কেন? এ তো কন্দর্প ঠাকুরের ডিপার্টমেন্ট। বললেন, তাতেই বা কী লাভ? তিনি তো অন্ধ, মেয়েটাকে বানিয়ে দিয়েছেন তাঁরই মতো অন্ধ। এই যে আমি এত বড় অ্যাপেলো, আমার দিকে একবারের তরে ফিরেও তাকালো না, ওকে ডেকে কি হবে? আমি বললুম, কচু হাতি ঘণ্টা। এবার ডাক্তার বাংলা কটুবাক্যের কদর বুঝলেন। বললেন, আহা আহা। তারপর জার্মান উচ্চারণে বললেন, কসু হাটি ঘণ্টা, খাসা গালাগাল। আমি বললুম, কুমায়াতে 8 জনের সিট ছিল তো বই গেল, প্রবাসে নিয়ম নাস্তি, আপনি কোনো গতিকে ধাক্কাধাক্কি করে। বললেন, তাজ্জব করলেন, এ কি আপনার ইন্ডিয়ান ট্রেন না সাইবেরিয়াগামী প্রিজনার ভ্যান? চেকার পত্রপাঠ কামরা থেকে বের করে দেবে না? দাঁড়িয়ে রইলুম বাইরের করিডোরে ঠায়। দেখি মেয়েটি যদি খানা কামরায় যায়। স্টেশনে তো খেয়েছে শুধু কফি। ঘন্টার পর ঘন্টা কাটল, কত লোক কত কামরা থেকে উঠল নামলো, কিন্তু আমার স্বর্গপুরী থেকে কোনো নামলো না। সব বেটা নিশ্চয়ই যাচ্ছে মিউনিখ, আর কোথাও যেতে পারে না। মিউনিখ কি পরিস্থান, না মিউনিখের ফুটপাত সোনা দিয়ে গড়া? অবাক করলে এই ইডিয়েটগুলো। প্রেমে পড়লে নাকি ক্ষুধা তৃষ্ণা লোপ পায়, একবেলার জন্য হয়তো পায়। আমি লাঞ্চ খাইনি, ওদিকে ডিনারের সময় গিয়েছে। আমার পেটের ভিতর হুলুধ্বনি জেগে উঠেছে।
এমন সময় মা মেরির করুণা হলো। মেয়েটি চলল খানা কামরার দিকে, আমি চললুম ঠিক পেছনে পেছনে। আহা, যদি একটা হোঁচট খেয়ে আমার উপর পড়ে যায়! ধুত্তর, তারও উপায় নেই। উঁচু হিলের জুতো হলে গাড়ির কাঁপুনিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পড়েছে ক্রেপসল। ঠিক পিছনে পিছনে গিয়ে খানা কামরায় ঢুকলুম। ওয়েটারটা ভাবলে স্বামী স্ত্রী, না হলে তরুণ তরুণী এরকম মুখ গুমসো করে খানা কামরায় ঢুকবে কেন? বসলো গিয়ে একই টেবিলে মুখোমুখি। হে মা মেরি, নত্রদাম গির্জেই তোমার জন্য আমি 100টা মোমবাতি মানত করলুম। দয়া করো মা, একটা কিছুর ফিকির বাতলাও আলাপ করবার। বুদ্ধিমান, কোনো সন্দেহ নেই আমি বুদ্ধিমান। কোনো ফিকিরই জুটল না, অথচ মেয়েটি বসে আছে আমার থেকে 2 হাত দূরে এবং মুখোমুখি। 2 হাত না হয়ে 2 লক্ষ যোজনও হতে পারত, কোনো ফারাক হতো না। জানালা দিয়ে এক ঝটকা কয়লার গুঁড়ো এসে টেবিলের উপর পড়ল। মেয়েটি ভুরু কুঁচকে সেদিকে তাকাতেই ঝটিতে জানালা বন্ধ করতে গিয়ে করে ফেললুম আর এক কাণ্ড। ঠাস করে জানালাটা বুড়ো আঙুলের উপর পড়ে সেটাকে দিল থেতলে, ফিনকি দিয়ে রক্ত। মা মেরির অসীম দয়াকাণ্ডটা যে ঘটল! মেয়েটি তড়াক করে লাফ দিয়ে উঠে বলল, দাঁড়ান, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। আমি নিজে ডাক্তার, বিবেচনা করুন অবস্থাটা। রুমাল দিয়ে চেপে ধরলুম আঙুলটাকে। মেয়েটি ছুটে নিয়ে এলো কামরা থেকে ফার্স্ট এডের ব্যান্ডেজ। তারপর আঙুলটার তদারকি করল শাস্ত্রসম্মত ডাক্তারি পদ্ধতিতে। বুঝলুম মেডিকেল কলেজে পড়ে। ঝুনু ডাক্তার ফার্স্ট এডের ব্যান্ডেজ বয়ে বেড়ায় না, আনাড়ি লোক এরকম ব্যান্ডেজ বাঁধতে পারে না। আমি তো, না না, আপনি কেন মিছে? ধন্যবাদ ধন্যবাদ। উফ, বড্ড লাগছে, এতেই হবে, বেশ বেশ করেই যাচ্ছি। আর সেই লিলির মতো সাদা হাতের পরশ পাচ্ছি। সে কি রকম মখমলের হাত জানেন? বলছি, আপনি কখনো রাইল্যান্ডে গিয়েছেন? না? থাক, ভুলেই গিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছি আপনাকে কোনো বর্ণনা দেব না। প্রথম পরশে সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে যায়, বলে না, বড় খাঁটি কথা। আমি ডাক্তার মানুষ, আমার হাতে কোনো প্রকারের স্পর্শ কাতরতা থাকার কথা নয়। তবু আমার কি অবস্থাটা হয়েছিল আপনাকে সেটা বোঝাই কি করে? মেয়েটি বোধহয় টের পেয়েছিল, কারণ একবার চকিতের তরে ব্যান্ডেজ বাঁধা বন্ধ করে আমার মুখের দিকে মাথা তুলে তাকিয়েছিল। তাতে ছিল বিস্ময়, প্রশ্ন এবং হয়তোবা একটুখানি অতি সামান্য খুশির ঝিলিমিলি। তবে কি আমার হাতের স্পর্শ? কোন সাহসে বিশ্বাস মনের কোণে ঠাঁই দিই বলুন? আমি গুনগুন করে বললুম, জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে। ডাক্তার বললেন, খাসা মেলেডি তো, মানেটা বলুন। বললুম, আফটার ইউ, আপনি গল্পটা শেষ করুন। বললেন, গল্প নয় স্যার, জীবন মরণের কথা হচ্ছে। আমি শুধালুম, কেন? সেপটিকের ভয় ছিল নাকি? রাগের ভাব করে বললেন, ইউরোপে এসে আপনার কি সব রসকস শুকিয়ে গিয়েছে? আমাকে হেনেছে প্রেমের বান, আর আপনি বলছেন অ্যান্টিসেপটিক আন। আমি বললুম, অপরাধ নেবেন না। বললেন, তারপর আমি সুযোগ পেয়ে আরম্ভ করলুম নানান রকমের কথা কইতে। আমি যে পরিচয় করার জন্য জান কবুল সেটা ঢেকে চেপে, সঙ্গে সঙ্গে কখনো নুনটা এগিয়ে দিই, কখনো ক্রুয়েটটা সরিয়ে নিই, কখনো বা বলি মাছটা খাসা ভেজেছে,
একটা খান না, ও হে এদিকে, ইত্যাদি করে করে সুন্দরীর মনটা একটু মোলায়েম করতে পেরেছি বলে মনে একটু ক্ষীণ আশার সঞ্চার হলো। মেয়েটি লাজুক বটে, কিন্তু ভারী ভদ্র। আমার ভেজর ভেজর কান পেতে শুনল, দু একবার ব্লাশ করল। সে যা গোলাপি, আপনি কখনো, না থাক। কিন্তু খেলো মাত্র একটি মাত্র অমলেট আর 2 স্লাইস রুটি। নিশ্চয়ই গরিব। ক্ষীণ আশাটার গায়ে একটু পত্তি লাগলো। এমন সময় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এসে জানালো রুগী এসেছে। ডাক্তার বললেন, এক্ষুনি আসছি। ফিরে এসে কোনো ভূমিকা না দিয়েই বললেন, মিউনিখে নামলুম এক বস্ত্রে। এমন ভান করে কেটে পড়লুম যাতে মেয়েটি মনে করে আমি ভ্যান থেকে মাল নামাতে গেলুম। যখন গুড বাই বলে হাত বাড়ালুম, তখন সে একবার আমার দিকে তাকিয়েছিল। প্রেমে পড়লে নাকি মানুষের পাখা গজায়, হবেও বা। কিন্তু এ কথা নিশ্চয় জানি, মানুষ তখন চোখে মুখে এমন সব নতুন ভাষা পড়তে পারে যার জন্য কোনো শব্দরূপ মুখস্থ করতে হয় না। তবে সে পড়াতে ভুল থাকে বিস্তর, কাকতলীয় এন্তার। আমি দেখলুম লেখা রয়েছে বিষাদ, কিন্তু পড়লুম এই কি শেষ? আমিও অবাক হয়ে শুধালুম, বার্লিন থেকে মিউনিক অবধি হামলা করে স্টেশনে খেই ছেড়ে দিলেন? ডাক্তার বাঁকা হাসি হেসে বললেন, আদবেই না। কিন্তু কি আর দরকার পিছু নিয়ে, মেডিকেল কলেজে পড়ে, ওতেই ব্যাস। সেদিনই গেলুম মেডিকেল কলেজের রেস্তোরাঁয়। লাঞ্চ খেতে নিশ্চয়ই আসবে। এবারে মেয়েটি আর লজ্জা দিয়ে মনের ভাব ঢাকতে পারল না। আমাকে দেখা মাত্র আপন অজানাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে সমস্ত মুখে যে খুশি ছড়িয়ে পড়ল, তা দেখে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। ভগবান মাঝে মাঝে বুদ্ধিমানকেও সাহায্য করেন। ততক্ষণে মেয়েটি তার আপনহারা আচরণটাকে সামলে নিয়েছে। লজ্জা এসে আবার সমস্ত মুখ ঢেকে ফেলেছে। ডাক্তার খানিকক্ষণ ভেবে নিয়ে বললেন, এখানেই যদি শেষ করা যেত তবে মন্দ হতো না, কিন্তু সর্দি কাশির তো তা হলে কোনো হিললে হয় না, তাই কমিয়ে সমিয়ে তাড়াতাড়ি শেষ করে দিই। আমি বললুম, কমাবেন না, তালটা একটু দ্রুত করে দিন। আমাদের দেশের ওস্তাদরা প্রথমে খানিকটা গান করেন বিলম্বিত একতালে, শেষ করেন দ্রুত তালে। ডাক্তার বললেন, দুঃখিনী মেয়ে, বাপ মা নেই, এক খান্ডার পিসির বাড়িতে মানুষ হয়েছে, 2 মুঠো খেতে দেয়, পড়তে দেয়, ব্যাস। কলেজের ফিজটি পর্যন্ত বেচারি জোগাড় করে মাস্টারি করে। তাতে আমার কিছু বলার নেই, কিন্তু আমার ঘোরতর আপত্তি, এভাবে বুড়ি এমনই নজরবন্দি করে রেখেছে যে চকিতা হরিণীর মতো সমস্তক্ষণ সে ডাইনে বাঁয়ে তাকায়। ওই বুঝি পিসি দেখে ফেললে সে পরপুরুষের সঙ্গে কথা কইছে। আমি তো বিদ্রোহ করে বললুম, এ কি বুখারাম হারেম না তুর্কি পাসার জেনানা? এ অত্যাচার আমি কিছুতেই সইব না। এভা শুধু আমার হাত ধরে বলে, প্লিজ প্লিজ, তুমি একটু বরদাস্ত করে নাও, আমি তোমাকে হারাতে চাই নে। এর বেশি সে কখনো কিছু বলেনি। এই মোকামে পৌঁছতে আমার লেগেছিল ঝাড়া 1 মাস। বিবেচনা করুন, 7 দিন লেগেছিল প্রেম নিবেদন করতে, 15 দিন লেগেছিল হাতখানি ছুঁতে। আরও 1 সপ্তাহ পরে সে আমায় বললে কেন সে এমন ভয়ে ভয়ে ডাইনে বাঁয়ে তাকায়। থিয়েটার সিনেমা মাথায় থাকুক, আমার সঙ্গে রাস্তায় পর্যন্ত বেরুতে রাজি হয় না, পাছে পিসি দেখে ফেলে।
আমি একদিন থাকতে না পেরে বললুম, তোমার পিসির কুইন্টু প্লেট আছে নাকি যে তারা মিউনিখের সব স্ট্র্যাটেজিক পয়েন্টে দাঁড়িয়ে তোমার উপর নজর রাখছে? উত্তরে শুধু কাতর স্বরে বলে, প্লিজ প্লিজ। যা কিছু আলাপ পরিচয় আত্মীয়তা ঘনিষ্ঠতা সব ওই কলেজ রেস্তোরাঁয় বসে। সেখানে সার্ডিন টিনের ভেতর মাছের মতো চেয়ারে চেয়ারে ঠাসাঠাসি, কিন্তু তার হাতে যে হাতখানা রাখবো তারও উপায় নেই। কেউ যদি দেখে ফেলে? আমি বললুম, সম্মুখে রয়েছে সুধা পারাবার, নাগাল না পাই তবু আঁখি তার, কেমনে সরাবো কুহেলিকার এ বাধারে? ডাক্তার বললেন, মানে বলুন। আমি বললুম, আপ যাইয়ে পরে বলবো। ডাক্তার বললেন, সেই ভিড়ের মাঝখানে কিংবা করিডরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপচারি। করিডরে কথা কোয়া যায় প্রাণ খুলে, কিন্তু তবু আমি রেস্তোরাঁর ভিড়ই পছন্দ করতুম বেশি, কারণ সেখানে দৈবাৎ কচ্চিৎ কখনো এভা তার ছোট্ট জুতোটি দিয়ে আমার পায়ের উপর চাপ দিত। তার মাধুর্য আপনাকে কি করে বোঝাই? এভাকে পরে নিবিড়তর করে চিনেছি, কিন্তু সেই পায়ের চাপ যে আমাকে কত কথা বলেছে, কত আশ্বাস দিয়েছে, সেটা কি করে বোঝাই? হয়তো তার চেনা কোনো ছোকরা স্টুডেন্ট এসে হাসি মুখে তাকে দুটি কথা বললে, অত্যন্ত হার্মলেস, কিন্তু আমি হিংসেই জর্জর। টেবিলের উপর রাখা আমার হাত দুটো কাঁপতে আরম্ভ করেছে। আমি আর নিজেকে সামলাতে পারছি নে। এমন সময় সেই পায়ের মৃদু চাপ, সব সংশয়ের অবসান, সব দুঃখ অন্তর্ধান। ডাক্তার বললেন, তাই আমার দুঃখ আর বেদনার অবধি রইল না। এই বিরাট মিউনিক শহরে লক্ষ লক্ষ নরনারী নিভৃতে মনের ভাব নামাচ্ছে। নিষ্ঠুর সংসারে লড়বার শক্তি একে অন্যের সঙ্গ সুখ স্পর্শ সুখ থেকে আহরণ করে নিচ্ছে, আর আমি তারই মাঝখানে এমন কিছুই করে উঠতে পারছি নে যাতে করে এভাকে অন্তত একবারের জন্যে কাছে টেনে আনতে পারি। শেষটায় আর সইতে না পেরে একদিন এভাকে কিছু না বলে ফিরে গেলুম বার্লিন। সেখান থেকে লিখে জানালুম, ওরকম কাছ থেকে না পাওয়ার দুঃখ আমার পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে উঠেছে। আমার নার্ভস একদম গেছে। তোমার কাছ থেকে বিদায় নিয়ে আসা আমার কিছুতেই হয়ে উঠত না। তোমার মুখের কাতর ছবি আমার চলে আসার সব শক্তি নষ্ট করে ফেলত। আমি বললুম, আপনি তো দারুণ লোক মশাই, তবে হ্যাঁ, আপনিই বলেছেন কড়া না হলে প্রেম মেলে না। ডাক্তার বললেন, ঠিক উল্টো, কড়া হতে পারলে আমি মিউনিক থেকে পালাতুম না। পলায়ন জিনিসটা কি বীরের লক্ষণ? তা সে কথা থাক। উত্তর পেলুম সঙ্গে সঙ্গেই। সে চিঠিটি আমি এতবার পড়েছি যে তার ফুল স্টপ কমা পর্যন্ত আমার মুখস্থ হয়ে গিয়েছে, এবং তার চেয়েও বড় কথা, সে চিঠির বক্তব্য আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য ঠেকল। আপনাদের দেশে অবিশ্বাস্য বলে কোনো জিনিস নেই। ভিখারিকে মাথায় তুলে নিয়ে আপনাদের দেশে হাতি হামেশাই রাজা বানায়, কিন্তু জার্মানিতে তো সেরকম ঐতিহ্য নেই। চিঠিতে লেখা ছিল। বেশি লিখব না, আমারও অসহ্য হয়ে উঠেছে। তাই স্থির করেছি, তোমার ইচ্ছা মতো তোমায় আমায় একবার নিভৃতে দেখা হবে, তারপর বিদায়। যতদিন পিসি আছেন ততদিন আমি আর কোনো পন্থা খুঁজে পাচ্ছি নে। তুমি আসছে বুধবার দিন আমাদের বাড়ির সামনে ফুটপাতে অপেক্ষা করো, আমি তোমাকে আমার ঘরে নিয়ে আসব। ডাক্তার বললেন, বিশ্বাস হয় আপনার? যে মেয়ে পিসির ভয়ে আমার সঙ্গে কলেজ রেস্তোরাঁর বাইরে পর্যন্ত যেতে রাজি হতো না, সে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে আপন ঘরে? আমি বললুম,
পিরিতি সাইরে ডোবার পূর্বে যে রাধা সাপের ছবি মাত্র দেখেই অজ্ঞান হতেন, সেই রাধাই অভিসারে যাওয়ার সময় আপন হাত দিয়ে পথের পাশের সাপের ফণা চেপে ধরেছেন, পাছে সাপের মাথার ফণির আলোকে কেউ কেউ তাঁকে দেখে ফেলে। ডাক্তার বললেন, তাই বটে, তবে কি না আমি রাধার প্রেম কাহিনী কখনো পড়িনি, সে কথা থাক। আমি মিউনিখে পৌঁছলাম বুধবার সন্ধ্যের দিকে। কয়লার গুঁড়োয় সর্বাঙ্গ ঢেকে গিয়েছিল বলে ঢুকলুম একটা পাবলিক বাথে স্নান করতে। টাবে বসে সর্বশরীর ডলাই মলাই করে আর যখন গরম জলে সেদ্ধ হয়ে চিংড়ির মতো লাল হয়ে যখন বেরোলুম, তখন আর হাতে বেশি সময় নেই। অথচ টাব থেকে ওরকম হুট করে ঠান্ডায় বেরুলে যে সঙ্গে সঙ্গে ঝপ করে সর্দি হয়, সে কথা জানি। চানটা না করলেও যে হতো, সে তত্ত্বটা বুঝতে পারলুম রাস্তায় বেরিয়ে। কিন্তু তখন আর আফসোস করে কোনো ফায়দা নেই। সেই ডিসেম্বরের শীতে চললুম এভার বাড়ির দিকে, মা মেরির উপর ভরসা করে যে এ যাত্রায় সর্দিটা নাও হতে পারে। আমি বললুম, আমরা বাংলায় বলি দুগ্গা বলে ঝুলে পড়লুম। ডাক্তার বললেন, 11:30টার সময় গিয়ে দাঁড়ালুম এভার বাড়ির সামনের রাস্তায়। টেম্পারেচার তখন 0-এরও নিচে। আপনাদের বাংলা ফারেনহাইটের হিসেবে 32-এর ঢের নিচে। রাস্তায় 1 ফুট বরফ, আকাশ মেঘাচ্ছন্ন। আর আমার চতুর্দিকে যে হিম ঘনাতে লাগলো, তার সঙ্গে তুলনা দিয়ে বলতে পারি আমাকে যেন কেউ একটা বিরাট ফ্রিজের ভিতর তালাবন্ধ করে রেখে দিল। 3 মিনিট যেতে না যেতে নামলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টি নয়, সর্দি। সঙ্গে সঙ্গে ডিনামাইট ফাটার হাঁচি, হ্যাচ্ছু হ্যাচ্ছু হ্যাচ্ছু। আপনার আজকের সর্দি তার তুলনায় নস্যি, অর্থাৎ নস্যির খোঁচায় নামানো 2.5 ফোঁটা জল। হাঁচি আর জল, জল আর হাঁচি। কি করি ভাবছি, এমন সময় এভা এসে নিঃশব্দে আমার হাত ধরল। বরফের গুঁড়োর উপর পায়ের শব্দ শোনা যায় না, তার উপর সে পরেছে সেই ক্রেপসলের জুতো। বেচারির মাত্র ওই 1 জোড়াই সম্বল। কোনো কথা না বলে আমাকে নিয়ে চলল তার সঙ্গে। ফ্ল্যাটের দরজা খুলে করিডরের খানিকটা পেরিয়েই তার কামরা। নিঃশব্দে আমাকে সে ঢুকিয়ে দরজায় খিল দিয়ে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে রইল। এবার গোলাপি মুখ ডাচ পনিরের মতো হলদে, টুকটুকে লাল ঠোঁট দুটি ব্লু ডানুবের মতো ঘন বেগুনি নীল, ভয়ে উত্তেজনায়। আর সঙ্গে সঙ্গে শুরু হলো আবার আমার সেই ডাইনামাইটে ফাটানো হ্যাচ্ছু হ্যাচ্ছু। এভা আমাকে ধরে নিয়ে আমার মাথা গুঁজে দিল বিছানায়। মাথার উপর চাপালো বালিশ আর সবকখানা লেপ কম্বল। বুঝতে পারলুম কেন। পাশের ঘরে পিসি যদি শুনতে পান তবেই হয়েছে। আমি প্রাণপণ হাঁচি চাপবার চেষ্টা করছি আর লেপ কম্বলের ভিতর বমসেল ফাটাচ্ছি। কতক্ষণ এরকম কেটেছিল বলতে পারবো না। হাঁচির শব্দ কিছুতেই থামছে না। এভা শুধু কম্বল চাপাচ্ছে। আমার দম বন্ধ হবার উপক্রম, কিন্তু নিবিড় পুলকে বারবার আমার সর্বশরীর শিহরিত হচ্ছে এবার হাতের চাপ পেয়ে। এমন সময় দরজায় ধাক্কা আর নারীকণ্ঠের তীব্র চিৎকার, দরজা খোল পিসি। আর লুকিয়ে থেকে লাভ নেই। আমি লেপের ভিতর থেকে বেরুলুম। এভা ভয়ে ভিড়মি গিয়েছে, খাটের উপর নেতিয়ে পড়েছে। আমি দরজা খুলে দিলুম। সাক্ষাৎ শকুনির মতো বিভৎস বুড়ি ঘরে ঢুকে আমার দিকে না তাকিয়েই এভাকে বলল,
কাল সকালে তুই এ বাড়ি ছাড়বি। সঙ্গে সঙ্গে আর কী সব বকুনি দিয়েছিল, ঘেন্না, কেলেঙ্কারি, মেয়ের ব্যবহার, এই সব সে আমার আর মনে নেই। বুড়ি আমার দিকে তাকায় না, গালের উপর গাল চড়ছে, যেন ছগছি পিয়ানোর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি কেউ আঙুল চালাচ্ছে। আমি থাকতে পারলুম না। বুড়ির দুই বাহু দুহাত দিয়ে চেপে ধরে বললুম, আমার নাম পেটার সেলবাক, বার্লিনে ডাক্তারি করি, ভদ্র ঘরের ছেলে, আপনার ভাইঝিকে বিয়ে করতে চাই। মা মেরি সাক্ষী, আমি এভাকে বিয়ে করার প্রস্তাব এতদিন করিনি, পাছে সে না বলে বসে। আমি অপেক্ষা করছিলুম পরিচয় ঘনাবার জন্য। বিয়ের প্রস্তাবটা আমার মুখ দিয়ে যে তখন কি করে বেরিয়ে গেল আমি আজও বুঝে উঠতে পারিনি। পিসি আমার দিকে হাবার মতো তাকালো, এক বিঘেত চওড়া হাঁ করে। পাক্কা 2 মিনিট লেগেছিল ব্যাপারটা বুঝতে। তারপর ফুটে উঠল মুখের উপর খুশির পয়লা ঝলক। সেটা দেখতে আরও বীভৎস। মুখের কুঁচকানো এবড়ো খেবড়ো গাল, ভাঙা চোরা নাক, মুখ, ঠোঁট যেন আরও বিকৃত হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরে কি যেন বললে ঠিক বুঝতে পারলুম না। তারপর হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে ছুটল করিডরের দিকে, চিৎকার করে কাকে যেন ডাকছে। এভা তখনও অচৈতন্য। বুড়ি ফিরে এলো বুড়োকে নিয়ে। বুড়ো ব্যাপারটা বুঝে নিয়েছে চট করে। তার চেহারাটি খুশির পিছনে দেখলুম সেই ভীত ভাব। এবার মুখে যেটা অষ্টপ্রহর লেগে থাকে। বুঝলুম পিসির দাপটে এ বাড়ির সকলেরই কণ্ঠশ্বাস। মনে হলো বুড়ো খুশি হয়েছে, এভা যে এ বাড়ির অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছে তার জন্য। হায়, তার তো নিষ্কৃতি নেই। সেই দুপুর রাতে ওয়াইন এলো, শ্যাম্পেন এলো, হোটেল থেকে সসেজ কাটলেট এলো, হই হই রই রই। এবার সম্বিত ফিরেছে। বুড়ো শ্যাম্পেন টানছে জলের মতো, বুড়ি এক গেলাসেই টং। আমাকে জড়িয়ে শুধু কাঁদে আর এবার বাপের কথা স্মরণ করে বলে, ভাই বেঁচে থাকলে আজ সে কি খুশিটাই না হতো। আর এভা আমাকে একবার কানে কানে বলল, জীবনে এই প্রথম শ্যাম্পেন খাচ্ছি, তুমি আমার উপর একটু নজর রেখো। ডাক্তার উৎসাহিত হয়ে আরও কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় দরজা খুলে ঘরে ঢুকলেন এক সুন্দরী। হ্যাঁ, সুন্দরী বটে। এক লহমায় আমি নর্থ সির ঘন নীল জল, দক্ষিণ ইতালির সোনালি রোদে রূপালী প্রজাপতি, ডানউইবের শান্ত প্রশান্ত ছবি, সেই ডানউইবেরই লজ্জাশীল দেহচ্ছন্দ রাইল্যান্ডের শ্যামলিয়া, মোহনিয়া, ইন্দ্রজাল সব কিছুই দেখতে পেলুম। আর সে কি লাজুক হাসি হেসে আমার দিকে তিনি হাত বাড়ালেন। আমি মাথা নিচু করে ফরাসি কায়দায় তাঁর চম্পক করাঙ্গুলির প্রান্তে ওষ্ঠস্পর্শ করে মনে মনে বললুম, বেঁচে থাকো সর্দি কাশি, চিরজীবী হয়ে তুমি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।